লাকি ও সমুদ্র পারের সুন্দরী। রাধিকার জ্ঞান ফিরেছে, কিন্তু রাধিকার নাছোড়বান্দা অবস্থা দেখে লাকিকে ডাকার সিদ্ধান্ত নেন দুই নার্স। লাকিকে তারা ডাকে, লাকি স্যার, লাকি স্যার। তারা লাকিকে ডাকতেই রাধিকা তার জানলা দিয়ে একবার তাকালো। সে দেখতে পেল জানলা দিয়ে বিস্তীর্ণ সমুদ্র। নার্সদের একজন রাধিকাকে বোঝানোর চেষ্টা করে, আরে ম্যাডাম, আপনি লাকি স্যারকে বুঝতে পারছেন না? লাকি স্যার মানে লুব্ধক বাবু, যিনি সিংহরায় পরিবারের বড় ছেলে, আপনি ওনার বাংলোতেই আছেন। আসলে ওরা বুঝতে পারছে না কেন রাধিকা লাকিকে চিনতে পারছে না, আর কেনই বা সে এখান থেকে চলে যেতে চাইছে এবং টাকা দেওয়ার মতো অদ্ভুত কথা বলছে। আরেকজন নার্স রাধিকাকে বলে, মনে আছে ম্যাডাম, এই লাকি স্যার আপনার সাথে একই কলেজে পড়েন। আপনাকে জলে ডুবিয়ে মারতে এসেছে একটা মেয়ে, আর লাকি স্যার আপনাকে বাঁচিয়েছিলেন। নার্সের কথা শুনে রাধিকা একটু রেগে যায়। তারপর সে বলে, না, আমাকে কেউ বাঁচাতে আসেনি, সবাই শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে শো দেখছিল। জ্যোতি আমাকে জলে ফেলে মারছিল, ওই আমাকে জলে ডুবিয়ে মারতে চেয়েছিল, কিন্তু কেউ আমাকে হেল্প করতে আসেনি। আমি লাকি লাকি করে অনেকবার চিৎকার করেছিলাম, ও আসেনি। আসলে অজ্ঞান হওয়ার পর তার সাথে কি হয়েছিল রাধিকার স্মরণে সেটা থাকার কথাও নয়। তার কারণে লাকিকে কতবার গুলি খেতে হয়েছে রাধিকা সেসবের কিছু দেখেও নি। দুই নার্স রাধিকাকে সব কিছু জানালো, সেই সব কথা যা রাধিকা জ্ঞান হারানোর পর সেখানে ঘটেছিল, এবং শেষমেশ তাকে লাকিদের পরিবারের আইল্যান্ডটিতে নিয়ে আসা হয়েছিল। রাধিকা শুনে অবাক হয়ে যায়। শুধু এই বাংলোটাই নয়, পুরো আইল্যান্ডটাই লাকি ও তার পরিবারের। হতবাক হয়ে রাধিকা ওই দুই নার্সকে জিজ্ঞেস করে, কি সত্যি এই আইল্যান্ডটা লাকিদের পরিবারের? রাধিকা এটা খুব ভালো করেই জানতো যে লাকির পরিবার বড় লোক, শহরে তাদের বিরাট নাম ডাক রয়েছে, কিন্তু তার পরিবার যে এতটা বড় লোক হতে পারে রাধিকা তা স্বপ্নেও কল্পনা করতে পারেনি। আবার সেই যখন শুনল তার জ্ঞান হারানোর পরে লাকি নিজের জীবনের সঙ্গে কত বড় ঝুঁকি নিয়েছিল, তা শোনার পর রাধিকা খুব খুশি হয়, আনন্দে তার মন ভরে যায়। এমন সময় একজন নার্স বলে, রাধিকা ম্যাডাম, আপনি কোন ফ্যামিলির মেয়ে? আসলে সে মনে করলো রাধিকা যখন লাকির গার্লফ্রেন্ড, তখন সেও নিশ্চয়ই খুবই ধনী পরিবার থেকেই আসবে। রাধিকা ওই নার্সকে বলল, আমাকে ম্যাডাম বলার কোনো দরকার নেই, আপনারা আমাকে শুধু রাধিকা বলে ডাকতে পারেন। আর আমি কোনো বড় পরিবারের মেয়ে নই, খুব গরিব পরিবার থেকে এসেছি আমি। আমাদের আর্থিক অবস্থা এতটাই খারাপ যে আমাদের বাড়ির একটা দরজাও নেই। আমার বাড়ি প্রত্যন্ত একটা গ্রামে। রাধিকার কথা শুনে অবাক হয়ে গেল ওই নার্স। আর অবাক হওয়ার মতোই কথা, আজ পর্যন্ত সে সিংহরায় পরিবারের কোনো ব্যক্তিকে চেনে না যে গরিব ঘরের মেয়েকে বিয়ে করেছে। এই পরিবারের বউরা খুবই বড় ঘর থেকে আসে, কেউ কেউ তো আবার মডেল বা অভিনেত্রী পর্যন্ত ছিলেন। তবে রাধিকার সাথে কথা বলার পর দুই নার্সই বুঝতে পেরেছিল মেয়েটি গরিব হলে কি হবে, তার ব্যবহার খুব ভালো। বড় ঘরের ছেলে তার প্রেমিক, কিন্তু বিন্দুমাত্র অহংকার নেই। নার্সরা রাধিকার কথায় মিষ্টি করে একটা হাসি দিয়ে তাকে আবার বিছানায় শুইয়ে দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। রাধিকার ঘর থেকে বেরিয়ে আসতেই একজন নার্স অপরজনকে বলে, লাকি স্যার যদি রাধিকার মতো একটা মেয়েকে পছন্দ করতে পারে, তাহলে কি আমাদেরও ভাগ্যের শিকে কোনোদিন ছিঁড়বে? আর একজন তখন উত্তর দেয়, হ্যাঁ, ছিঁড়তেই পারে, কেন ছিঁড়বে না? আসলে সবটাই হলো মানুষের মন। লাকি স্যার আসলে খুব বড় মনের মানুষ। আমরা স্যারকে সেভাবে দেখিনি বা কাছে পাইনি ঠিকই, কিন্তু এত টাকা আর পারিবারিক প্রভাব থাকা সত্ত্বেও মানুষটা কিরকম সাধারণ দেখছিস তো। মনটা এত বড় বলেই রাধিকা ওনার প্রেমিকা। অন্যজন এই কথা শুনে বলল, লাকি স্যারের মনটা বড় ঠিকই, কিন্তু রাধিকাও খুব ভালো মেয়ে। আর একজন বলল, ইস, আমার মেয়েটারও যদি রাধিকার আগেই লাকি স্যারের সাথে দেখা হয়ে যেত, তাহলে আজ হয়তো ও রাধিকার জায়গায় থাকতে পারত। এই কথা শুনে আরেকজন নার্স খুব বিরক্ত হয়ে বলল, আরে তুমি তো দেখছি সুযোগ পেলেই মেয়েকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করে দাও। দেখো, আমরা কিন্তু এখানে লাকি স্যারের পরিবারের হয়ে কাজ করতে এসেছি, আমাদের এসব ভাবা ঠিক নয়। হাজার হোক, এই পরিবার আমাদের যেভাবে খেয়াল রাখে দুনিয়ার কেউ হয়তো আমাদের এত কদর করতো না। তাই তোমার মেয়েকে রাধিকার জায়গায় বসানোর কথা ভুলেও ভেবো না। এরপরে দুজনেই যে যার কাজে ব্যস্ত হয়ে যায়। এদিকে লাকি তার বাংলোর এদিক সেদিক ঘুরে বেড়াতে থাকে। অনেক ছোটবেলায় সে এখানে একবার এসেছে। তার মনে পড়ে যায় ছোটবেলার দিনগুলো, দাদুর হাত ধরে এখানে কাটানো মুহূর্তগুলো লাকির মনে পড়ে যায়। বাংলো থেকে বেরিয়ে লাকি ভাবলো সে একটু সমুদ্রের ধার দিয়ে হেঁটে আসবে। তখন এক ব্যক্তি লাকিকে ডাকলো, লুব্ধক স্যার,
লাকিকে ডাকতেই সে তার পিছু পিছু হেঁটে আসতে থাকে। লাকিও তার গলা শুনতে পায়। সে হাত গুটিয়ে লাকির দিকে তাকিয়ে হাসতে থাকে। লাকি তাকে চিনতে পারেনি, কিন্তু সে লাকির দিকে তাকিয়ে খুবই হাসলো। লাকিকে সে বলে, স্যার, আমাকে চিনতে পারলেন? আমি ভরত, আপনাদের আইল্যান্ডের ম্যানেজার। কেমন আছেন আপনি এখন? মনে হচ্ছে অনেকটাই সুস্থ হয়ে গেছেন। ভরতকে দেখে লাকি খুব খুশি হয়। একসময় এই ভরতও তাদের পরিবারের একটি অংশ ছিল। লাকিদের পরিবারের ব্যবসা থেকে শুরু করে আরো অনেক কিছুর দেখাশোনা করতো এই ভরত। ভরতের বাবা ঠাকুরদারা দিনের পর দিন ধরে লাকিদের পরিবারের দেখভাল করে আসছে। ভরতের পরিবারের অনেকেই লাকিদের সম্পত্তির অনেক কিছু দেখাশোনা করত। ভরতের কথায় লাকি উত্তর দেয়, আমরা মনে হয় এখানে এসে আপনাকে খুব ডিস্টার্ব করছি, তাই না ভরত কাকু? আসলে আমরা এমন সমস্যায় পড়েছিলাম যে এখানে আসা ছাড়া আর কোনো উপায় ছিল না। ছোটবেলা থেকে ভরত লাকির খুব যত্ন নিত। লাকির এই কথা শুনে ভরত তাকে বলে, কি যে বলেন লাকি বাবু, এই আইল্যান্ডটা তো আপনারই সম্পত্তি, পুরো দ্বীপটাই আপনার। আমি তো যা করছি সেটা আমার কর্তব্য। আপনার নিজের জায়গায় আপনি আসবেন, সেখানে আর আমাকে বিরক্ত করার কি আছে স্যার? কত ছোটবেলায় আপনাকে দেখেছিলাম, এতদিন পরে আপনাকে দেখে আমারও যে কত ভালো লাগছে কি বলবো। লাকি জানতো এই ভরত মানুষ হিসেবে খুবই দয়ালু একজন ব্যক্তি। ভরত তখন লাকিকে বলে, স্যার, আপনি কোনো চিন্তা করবেন না। আচ্ছা হ্যাঁ, আপনাকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম, আজকে বড় সাহেব আসছেন আপনার সাথে দেখা করতে। এই কথা শুনে লাকি একটু বিরক্ত হলো, আবার সে খুশিও হলো। এতদিন পর তার কাকার সাথে দেখা হবে। পরিবারের লোক বলতে এখন তো কাকা আর কাকিমাই আছেন। কাকার প্রতি লাকির অনেক রাগ আছে ঠিকই, কিন্তু এতদিন পর যখন তার কাকা নিজেই সেখানে আসার সিদ্ধান্ত নিয়েছেন, তাতে লাকি একটু হলেও খুশি হয়েছে। তাই ভরতের মুখ থেকে এই কথা শোনা মাত্রই সে বলে, তাই কাকা আসছেন আজকে? ভরত তাকে জানায় উনি কিছুক্ষণের মধ্যেই চলে আসবেন। আর স্যার, আমি আপনার জন্য কিছু জামা কাপড় ঠিক করে রেখেছি, উনি আসার আগে আপনি তৈরি হয়ে নিন। তার সাথে যেই দেখা করতে আসুক না কেন, লাকি কিন্তু কখনোই খুব একটা দামি জামা কাপড় পরতে পছন্দ করতো না। তাই সে ভরতকে বলল, না, জামা কাপড়ের কোনো দরকার নেই, আমার কাছে যা আছে তাই পরবো। কাকা জানেন আমি কিরকম জামা কাপড় পরি, উনি কিছু মনে করবেন না। ভরত তখন লাকিকে বোঝানোর চেষ্টা করে বলে, কিন্তু স্যার, আপনার এখনো দামি জামা কাপড় পরার প্রতি এত অনীহা কেন? লাকি তার কথা শুনেও কোনো উত্তর না দিয়ে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার সময় লাকি বলে যায়, ভরত কাকু, আপনি একেবারে চিন্তা করবেন না, আমি এখন আইল্যান্ডটা একটু ঘুরে দেখব আর এখানকার মনোরম দৃশ্য উপভোগ করব। আমাকে এখানে ঘুরতে দেখে কাকাও খুব খুশি হবে। লাকি এখন যেভাবে জীবন কাটায় তা কিছুটা ভরতের মতোই, খুব সাধারণভাবে। ভরত সেটা খুব ভালো করেই জানে, আর জানে বলেই সে লাকিকে এখন অন্তত একটু ভালো জামা কাপড় পরতে বলেছিল। কিন্তু লাকি তো সেই পথে হাঁটার পাত্রই নয়। তার জীবন দর্শন একেবারে আলাদা। একটা জামা বা প্যান্ট লাকির কাছে লজ্জা নিবারণের বস্ত্র ছাড়া আর কিছু না। এদিকে লাকির কথা শুনে ভরতের চিন্তা যেন আরো বেড়ে গেল। তার মনে হলো লাকি ভালো জামা কাপড় না পরলে তার কাকা হয়তো ভরতকেই বকাবকি করবে, আবার তাকে ভালো জামা পরার জন্য সে জোরও করতে পারবে না। লাকি তাদের আইল্যান্ডে ঘুরে বেড়ালো। সমুদ্রের সামনে রাস্তাটা দিয়ে সে হাঁটলো। ছোট্ট এই রাস্তাটা দুই দিক থেকে গাছে ঘেরা, আর তার পাশেই রয়েছে একটা ঘন জঙ্গল। চারপাশে প্রচুর গাছে সুন্দর কিছু ফুল ফুটেছে। আর এই মনোমুগ্ধকর পরিবেশ দেখতে লাকির খুব ভালো লাগছে। তার মনে হচ্ছে কতদিন পর এত সুন্দর একটা পরিবেশে সে এলো। একটা গভীর শ্বাস নিল লাকি। এমনই সময় সে কারো হাসির শব্দ শুনতে পেল। এবার আমাকে দাও, বলে উঠল একটা মেয়ে। চারিদিকে পাখিদের কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। কিছু মানুষও যারা সমুদ্রের কাছে হাঁটাচলা করছেন, চারপাশের সুন্দর আবহাওয়াটা উপভোগ করছেন, তারাও নিজেদের মধ্যে কথা বলছেন, হাসাহাসি করছেন। লাকি ওই কণ্ঠস্বর শুনে তাকে অনুসরণ করতে লাগলো। বেশ কয়েকটা নারকেল গাছ পেরিয়ে সে পৌঁছলো সমুদ্রের একেবারে তীরে। সামনের দিকে তাকাতেই লাকি যেন থমকে যায়। সে দেখে অনেকগুলো মেয়ে সেখানে ভলিবল খেলছে। তারা হরেক রঙের বিকিনি পরে রয়েছে। মেয়েগুলো এতটাই সুন্দর যে লাকি তাদের থেকে চোখ ফেরাতে পারলো না। মেয়েগুলো বালিতে খেলছে আর নিজেরা লাফালাফি করছে। লাকি এই মুহূর্তগুলো খুবই উপভোগ করছে।
আজ পর্যন্ত সে কোনো মেয়েকে বিকিনি পরে থাকতে দেখেনি। তাদের দেখে লাকি খুব খুশি হয়ে গেল। তাদের থেকে নিজেকে একটু দূরেই সরিয়ে রেখেছে সে। খেলা যতক্ষণ চলতে থাকে মেয়েগুলো ভলিবলে একটা করে স্ম্যাশ করতে থাকে। লাকি ততই খুশি হতে থাকে। কিছুক্ষণ পরে তাদের খেলা থামলো। মেয়েরা যে যার জায়গায় গিয়ে একটু বিশ্রাম নিতে লাগলো। যেখানে ভলিবলের নেট বাঁধা ছিল সেই কোর্ট থেকে একটু দূরেই মেয়েদের জন্য আর্ম চেয়ার, তার উপরে ছাতা আর কার্পেট বিছিয়ে রাখা ছিল। তাদের কেউ কেউ চেয়ারে বসলো, কেউ কেউ আবার কার্পেটে শুয়ে পড়লো। কেউ ডাবের জল খেলো, তো কেউ আবার লম্বা গ্লাস থেকে সফট ড্রিঙ্ক খেলো। একটা মেয়ে টাওয়েল দিয়ে নিজের গা মুছলো। লাকির নজর গেল ঠিক তার দিকেই। একটা মেয়ে তখন তার ড্রিঙ্কে চুমুক দিতে দিতে বলে, ও তোকে কখন ফোন করলো? মেয়েটা উত্তর দিল, গতকাল রাতেই ও আমাকে ফোন করলো, বললো হেলিকপ্টার পাঠাচ্ছে। কিছুক্ষণের মধ্যেই হেলিকপ্টার এলো, আমি তাতে চাপলাম আর হুশ করে এখানে চলে এলাম। আর একটা মেয়ে বলল, বাহ, ভালো করেছিস, আর আমি তো এখানেই পরশু থেকেই এসে বসে আছি। অন্য আর একটা মেয়ে বলল, আমিও তো পরশুই এসেছি। এই মেয়েগুলো লাকির মামার ছেলের ইনভিটেশনে এখানে এসেছে। লাকির এই বিষয়টা জানা ছিল না। আসলে লাকির মামার ছেলেও এই পরিবারের একটা অংশ হয়ে গেছে। লাকির মা অনেকদিন আগেই চলে গেছেন ঠিকই, কিন্তু লাকির কাকা ও কাকিমা তার মামা বাড়ির সাথে খুব ভালো সম্পর্ক রেখেছেন। লাকির মামার ছেলের ভবিষ্যতের দায়িত্ব নিজের কাঁধেই তুলে নিয়েছিল লাকির কাকা। এদিকে এদের মধ্যে একটা মেয়ে আজই এসেছে। সে আরেকটি মেয়েকে খুবই বিস্মিত হয়ে জিজ্ঞেস করলো, এই তুই কি ওর গার্লফ্রেন্ড? আমি তো ভাবলাম ও সিঙ্গেল। মেয়েটা উত্তর দিল, আরে না না, কি বলছিস, এরকম কথা আমি ভাবতেও পারি না। ওর তো আসলে সব মেয়ের সাথেই 2 দিন করে ভাগ করা থাকে। ভালো টাইম ম্যানেজমেন্ট করতে পারে কিনা। ও আমার সাথে এই 2 দিনই কাটাবে, ব্যাস, তারপরে আবার যা কার তাই। আর একটা মেয়ে বলল, ও আমাকে বলেছে এখানে 1 দিন থাকতে, মানে আমার সাথে 1 দিন থাকবে আর কি, পরের মাসে আরো 2 দিন থাকবে বলেছে। অন্য একটা মেয়ের জবাব, তাহলে তোমাদের সবার থেকে আমি বেশি দিন কাটাবো ওর সাথে। ও আমাকে বলেছে 2.5 দিন ওর সাথে থাকতে। কাচুমাচু মুখ করে আর একটা মেয়ে বলল, ও বাবা, তাহলে সব থেকে কম দিন আমার সাথে, হাফ দিন মাত্র। লাকি এদের কথা শুনলো ঠিকই, কিন্তু সে কিছুই বুঝতে পারলো না। সে ভাবলো, কোনো ছেলে আবার এত মেয়েকে সময় দিয়ে বসেছে, আবার এক একটা মেয়েকে এক দিন করে সময় দেওয়া। লাকির খুব সন্দেহ হলো, আবার তার ভয়ও হলো। কারণ এই আইল্যান্ডে তো লাকির পরিবার ছাড়া আর কেউই থাকে না। তাহলে ছেলেটা নিশ্চয়ই তার পরিবারের। এদিকে এই মেয়েগুলো বেশ বিভ্রান্ত হয়ে আছে। তাদের মনও খারাপ হলো। ওরা দেখলো সব মিলিয়ে তাদের সবার সাথেই 1 মাস মতো কাটাবে ছেলেটা। তাহলে সারা বছরটা কোন মেয়ের সাথে কাটাবে সে? সব মেয়েরাই যেন এই ভেবেই এমন মন মরা হয়ে উঠল। মেয়েরা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকলো, একটা ছেলে যার পারিবারিক এই বিরাট ব্যবসা, বিরাট সাম্রাজ্য, তার সাথে যদি 100টা মেয়েও থাকে, তাও আমি ওকে ছেড়ে যাব না। হ্যাঁ, আমিও। এই সময় একটা মেয়ে তার বিভ্রান্তি থেকেই বলে, সবই তো বুঝলাম, কিন্তু ও আমাদের সবাইকে এক জায়গায় একই সময় ডেকেছে কেন? কেউ কি বলতে পারো? এই কথা শুনে একজন বলল, হতে পারে ও হয়তো অনেকের সাথে একসঙ্গে থাকতে চাইছে, তাই আমাদের সবাইকে এখানে একই সময় ডেকেছে। এই কথা শোনা মাত্রই বাকি মেয়েরা বড় বড় চোখ করে ওই মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তখন মেয়েটা জোরে হাসতে হাসতে বলে, আরে রিল্যাক্স রিল্যাক্স, আমি তো একটু মজা করছিলাম, তোমরা দেখছি সবাই সিরিয়াসলি নিয়ে নিয়েছো। এতক্ষণে লাকি কোথাও যেন বুঝতে পারলো মেয়েগুলোকে ডেকেছে তারই মামার ছেলে। লাকি নিশ্চিত না হলেও আন্দাজ করলো, আর তার অনুমান যে ঠিক তা বারবার প্রমাণ করে দিচ্ছে এই মেয়েগুলোই। লাকির মামার ছেলে আসলে কে? সে এত মেয়েকে লাকিদের আইল্যান্ডে ডেকেছে কেন? লাকির জন্যই কি এই মেয়েগুলোকে সে ডেকেছে? এর পরের গল্প জানতে হলে শুনতে